সচিবালয়ের আগুন প্রায় ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী নিহত, উদ্ধার কাজে সেনাবাহিনী বিজিবি। সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে, নাশকতা কিনা জানা যাবে পরে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে লাগা আগুন প্রায় ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। গতকাল মধ্যরাতে সচিবালয়ের ৭ নং ভবনে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আগুনে কেউ হতাহত না হলেও ফায়ার সরঞ্জাম গোছাতে রাস্তায় ট্রাক চাপায় নয়ন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে চারদিকে যখন শুনশান নীরবতা, তখন আগুনে জ্বলছে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। আগুন লাগে ৭ নং ভবনে। সেখানে অত্যন্ত স্পর্শকাতর অর্থ মন্ত্রণালয়, আছে সড়ক, যুব ও ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। একটা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রথমে ৮টি ইউনিট কাজ করলেও পরে বাড়ানো হয় আরও ১১টি ইউনিট। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে প্রত্যক্ষদর্শীরা। বাংলাদেশের যেখানে ফুসফুস পুড়ে যাচ্ছে, এখনো যদি প্রশাসন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুমিয়ে থাকে, তাহলে তো সমস্যা। একটা রাষ্ট্রকে ধ্বংস করতে গেলে যে সকল মন্ত্রণালয়ের নথিপত্রগুলো পোড়ানো উচিত, ঠিক সেই সকল জায়গায় আগুন লাগিয়েছে। ৭ নং ভবনের লাগা আগুনে কেউ হতাহত না হলেও ঘটনাস্থলে ঘটে আরেক হৃদয় বিদারক ঘটনা। আগুন নেভানোর সরঞ্জাম আনতে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন। রাস্তা পারাপার করতে ফায়ার সার্ভিসের লোকজন ওই আপনার পাইপলাইন যাওয়া ধরছে, আমি কিছু আসতে দেন, রাস্তার ভিতরে গাড়ি ঘোড়া চলে তো, পরে কিন্তু দেখতে দেন আর কইতে না কইতে গাড়ির উপর দিকে গেছে। আমার হাইওয়েতে যে অনাসে গাড়ি চলতেছে, মনে হচ্ছে না যে সচিবালয়ে আগুন লাগছে। এটা ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে আগুন লাগছে, অত দুই সাইডে তো ব্যারিকেড দেওয়া উচিত। বাংলাদেশের ফুসফুস বলা হয় সচিবালয়, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে। খুবই সেন্সিটিভ একটি এরিয়া হচ্ছে এই সচিবালয়। এবং দেখতে পাচ্ছেন এক পাশের আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে কিছুটা নেভানো গেলেও আবার আরেক পাশের আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলে উঠছে। এবং এখানকার যত গুরুত্বপূর্ণ নথিপত্র আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পুড়ে ছারখার হয়ে গেছে। এখানকার আগুন এখন পর্যন্ত প্রায় ২ ঘন্টা চলার পরেও এখন পর্যন্ত এটা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এটিকে গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করছেন এখানকার প্রত্যক্ষদর্শীরা। আমার তো মনে হচ্ছে যে ঘটনাটা পুরাটাই পরিকল্পিত বা ষড়যন্ত্র, কারণ আগুনটা এমনভাবে ধরানো হয়েছে যে আপনার পুরো বিল্ডিংটা যাতে ধরে যায়। কারণ আগুনের উৎস তো একটা না, বিভিন্ন জায়গায় আপনি ক্যামেরা দিয়ে দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় জায়গায় আগুন ধরানো হয়েছে। আগুনগুলো প্রথমে কিন্তু নিচে ছিল না, হঠাৎ করে এখন আবার দেখা যাচ্ছে যে ভিতর থেকে আগুনগুলো বের হচ্ছে। এর পিছনে নিশ্চয়ই রহস্য রয়েছে, এটা কোনো শর্ট সার্কিটে আগুন হতে পারে না। রাত পেরিয়ে সকাল হলেও তখনও নেভানো সম্ভব হয়নি আগুন। তবে ৭ নং ভবনের জটিল ইন্টেরিয়র ডিজাইন ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আমরা যতটুকু জানতে পেরেছি, 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। বাট এটা হতে পারে, এটা অবশ্যই হয়েছে, এটা আমরা বলবো না। বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে, তাহলে এটা হতে পারে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে, নাশকতা কিনা জানা যাবে পরে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিংয়ে একটা ৫০ মিনিটের মধ্যে আগুন ধরে ৬ তলায়, এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা ৫২ মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা ৫৪ মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল ৮টায় আমাদের ৮টা ৫-এ আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য।
দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, আগুন কি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কি জানা গেছে কোনো কিছু? মামুন, আসলে ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। আপনি জানেন দেশের সবচেয়ে প্রশাসনিক কেন্দ্রবিন্দু যেটিকে বলে রাতে, অর্থাৎ রাত 1:52 আগুনের সূত্রপাত ঘটে। সেই আগুন কিভাবে লেগেছে সেটি কিন্তু এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তবে প্রায় 19টি ফায়ার সার্ভিসের ইউনিটের টানা প্রচেষ্টার পরে এই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর ক্ষয়ক্ষতির বিষয়টি আপনি যেটি জানতে চাচ্ছিলেন, যেহেতু সচিবালয় একটি স্পর্শকাতর জায়গা, সেই জায়গায় যেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। বিশেষ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কার্যক্রম এই ভবনে পরিচালিত হয়, এবং যে কারণে স্বাভাবিকভাবেই বলা যায় যে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র এইসব জায়গায় থাকে, সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তো এই বিষয়গুলো আসলে ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়টি কিন্তু নির্ধারণ করা হবে মূলত আরও পরে, কারণ ইতিমধ্যেই সচিবালয়ের যেসব কর্মকর্তা কর্মচারীরা এসেছেন তাদেরকে কিন্তু এখন পর্যন্ত সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে ভেতরে যেহেতু আগুন নির্বাপনের যেই ব্যবস্থাপনা সেটি চলছে, যে কারণে আরও কিছু সময় লাগতে পারে। তবে সচিবালয়ের কার্যক্রম স্বাভাবিক চলবে, এটি আমরা তথ্য পেয়েছি। ইতিমধ্যে এখানে আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এখানে বক্তব্য রেখেছেন। অগ্নিকাণ্ডের ঘটনা কী কারণে ঘটেছে সেইটি তদন্ত করে দ্রুত বের করা তিনি বিষয়টি বলেছেন গণমাধ্যমকে। তবে এটি যে নিছক দুর্ঘটনা সেটি কিন্তু বলা যাচ্ছে না, কারণ এই 7 নম্বর ভবনের 3টি স্পটে মূলত একই সাথে আগুন লাগে। যেই জায়গাগুলোতে একই সঙ্গে 3টি জায়গায় কিভাবে আগুনটি লাগলো সেটি কিন্তু নিঃসন্দেহে একটি সন্দেহের উদ্রেক তৈরি করে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মধ্যরাতে ফায়ার সার্ভিসের একজন কর্মী যিনি এখানে অগ্নি নির্বাপনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিলেন, তিনি ট্রাক চাপায়, দ্রুত গতির একটি ট্রাক চাপায় তিনি নিহত হন। সেটি তার কিন্তু নামাজে জানাজা, বিশেষ করে ফায়ার সার্ভিসের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং সচিবালয় কিছুক্ষণের মধ্যে যেহেতু উপদেষ্টারা এখানে প্রবেশ করবেন, ইতিমধ্যেই বেশ কয়েকজন উপদেষ্টা ভিতরে প্রবেশ করেছেন, তারা গণমাধ্যমের সঙ্গে কথা বললেই মূলত আসলে এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাদের ধারণা এবং মানুষের যে ধারণা সেটি আসলে কিছুটা হলেও জানা যাবে। তো এই ছিল মামুন আমার কাছে সচিবালয় এলাকায় সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনার সার্বিক পরিস্থিতির তথ্য। মামুন। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণ আন্দোলনের মুখে পৃথিবীর নানা দেশে স্বৈরাচার পতনের ইতিহাস নতুন নয়, কিন্তু সরকারের পতনের পর সরকার প্রধান সহ একসাথে 300 সংসদ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, তাবৎ দুনিয়ায় বিরল। শুধু রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন, যারাই গত 16 বছর শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সাহায্য করেছেন, এমন ব্যক্তি মসজিদের ইমাম থেকে শুরু করে মন্দিরের পুরোহিত, আন্দোলনের মুখে পালিয়ে গেছেন সবাই। আর এমনই বিরল ঘটনার সাক্ষী হলো বিশ্ববাসী। যে ঘটনাটি ছিল 2024 সালের সবচেয়ে আলোচিত ঘটনা। 24-এর ছাত্র জনতা জুলাই আন্দোলনের অদ্যপান্ত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। 2024 সালে অভূতপূর্ব এক অভ্যুত্থানের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ। মাত্র 2.5 সপ্তাহে ছাত্র জনতার উদ্বেলিত উৎসাহে রক্তকালি দিয়ে ঢাকা এবং সারা দেশের রাজপথে যে ইতিহাস লেখা হলো তা বিশ্বের ইতিহাসে বিরল। কেউ বলেন জুলাই বিপ্লব, কারো কাছে 24-এর অভ্যুত্থান, আবার কেউ বলছেন ছাত্র জনতার আন্দোলন। যে আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন গণতন্ত্রের মানসকন্যার থেকে স্বৈরাচার হয়ে ওঠা শেখ হাসিনা। কদিন আগেও শেখ হাসিনা পালায় না বলে যে আস্ফালন উচ্চারিত হয়েছে গণভবনে, 5 আগস্ট 45 মিনিটের প্রস্তুতিতে সমস্ত অহংকারের কাগুজে বাঘ জনজোয়ার ভাসিয়ে দিয়ে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। গত 15 বছর ধরে মানুষের ভোট দিতে না পারা, বিরোধী মত দমনে হত্যা, গুম আর নির্বিচার মামলায় জেলে পুরে রাখার সব ক্ষোভ যেন উথলে ওঠে ছাত্র জনতার আন্দোলনে।
এর আগে 5 জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলে পরিপত্র ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। প্রতিবাদে 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। 9 জুন দাবি মানতে 30 জুন পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন তারা। 1 জুলাই ছাত্র সমাবেশ থেকে চূড়ান্ত সুরাহার জন্য আবারও 4 জুলাই পর্যন্ত আলটিমেটাম শিক্ষার্থীদের। পাশাপাশি 3 দিনের কর্মসূচিও দেয় তারা। এরপর আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রীর একগুঁয়েমি, খামখেয়ালিপনা আর শিক্ষার্থীদের তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়া বক্তব্য আগুনে ঘি ঢালে। 14 জুলাই চীন সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজাকারের বাচ্চা শীর্ষক বক্তব্য আন্দোলনের গতি তীব্র করে তোলে। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 15 জুলাই রাজাকার স্লোগানের জবাব দিতে ছাত্রলীগকে উস্কে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। 16 জুলাই পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদ, চট্টগ্রামে ওয়াসিম, শান্ত, ফারুক এবং ঢাকায় সবুজ আলী ও শাহজাহান নিহত হন। 17 জুলাই আন্দোলন থামাতে ব্যর্থ হয়ে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। 18 জুলাই পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে মুগ্ধ, ফাইয়াজ সহ 48 জন শাহাদাত বরণ করেন। এরপর অগ্নিগর্ভে পরিণত হয় বাংলাদেশ। 19 জুলাই পুলিশ বিজেপির নৃশংস গুলিতে মারা যান আরও 119 জন। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে বাসায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় 4 বছরের শিশু থেকে 6 বছরের রিয়া গোপ। এরপর দেশ জুড়ে জারি করা হয় কারফিউ ভেঙে ছাত্র জনতার মিছিলে 20 জুলাই শহীদ হন আরও 71 জন। দিন যত গড়াতে থাকে মৃত্যুর মিছিল বাড়তেই থাকে, একই সাথে চলে গণগ্রেফতার। 28 জুলাই 10 দিন পর সচল হয় ইন্টারনেট। গণহত্যার বিচার চেয়ে ফেসবুক প্রোফাইল রক্তিম হয়ে ওঠে আন্দোলনকারীদের। 2 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে 9 দফা বাদ দিয়ে শেখ হাসিনার পতনের 1 দফা কর্মসূচি ঘোষণা করে ছাত্র সমন্বয়করা। এরপর পরিস্থিতি ক্রমেই পাল্টাতে থাকে। 4 আগস্ট বিক্ষোভ মিছিলে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এদিনেও 130 জন শাহাদাত বরণ করেন। 6 আগস্টের বদলে ঢাকামুখী লং মার্চ একদিন এগিয়ে আনেন শিক্ষার্থীরা। 5 আগস্টেও সকাল থেকে মারমুখী অবস্থান নেয় পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী, কিন্তু শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। মানুষের সব ক্ষোভ উগরে পড়ে গণভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে। 16 বছরের স্বৈর শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয় বাংলাদেশ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।